এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কি আশ্চর্য, তোমরা কি আমাকে অপটিক্যাল ফাইবার ভাবছো নাকি? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এত দ্রুত মানব ডেটা সিগন্যাল শো করে না। সুতরাং আমাকে সন্দেহের দৃষ্টিতে না দেখে এই ফার্মের ছানা দিকে নজর দাও। তুরাব সবে পানি মুখে নিয়েছিল। তাজরিয়ানের কথার অর্থ ধরতে পেরে তৎক্ষণাৎ বিষম লেগে সমস্ত পানি ছিটকে গিয়ে পড়ল তাজরিয়ানের উপর। উপস্থিত সকলে মুখ চেপে হেসে ফেলল। তাজরিয়ান চোখ মুখ খিচিয়ে বলল, তোরপের বাচ্চা, তোর পকেট মানি কাট কাট কাট। এবার সকলে শব্দ করে হেসে ফেলল। তাজরিয়ান উপায়ন্তর না পেয়ে মেহেরিমাকে নিয়ে ঘরের দিকে রওনা দিল। তার কিছুক্ষণ পর আরশিয়ান সকলের থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। গাড়ির কাছে আসতে আকস্মিক তার ব্যক্তিগত ফোনটা শব্দ করে উঠল। ভ্রুকুচকে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করতে দেখল বহুল কাঙ্ক্ষিত ব্যক্তির নম্বর থেকে শুভেচ্ছা বার্তা এসেছে এবং তাতে লেখা, উইশিং ইউ এ গ্রেট ফার্স্ট ডে অ্যাট ওয়ার্ক ডিয়ার, লেট মি নো ইফ ইউ নিড এনিথিং, মিস্টার এসসি। আরশিয়ানের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। তামাটে বর্ণের মুখবিবরে হাসিটা চমৎকার দেখালো। ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট টেনে নিয়ে সেটা লক করতে করতে বলল, লেটস স্টার্ট দ্য ওয়ার। বিরক্ত মুখে বিছানার উপর বসে আছে তাজরিয়া। এক মনে ভেবে যাচ্ছে শত শত চিন্তা। মেহেরিমা প্রি ম্যাচিউর বেবি, সারা বছর তার নানান ধরনের অসুখ বিসুখ লেগেই থাকে। মেয়েটার ইমিউনিটি সিস্টেম বেশ উইক। রিসেন্টলি আবার হরমোনাল সমস্যা দেখা দিয়েছে। ঈদের দিন থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে বেচারি। মেহেরিমার সাথে খাপ খাওয়াতে হলে তাজরিয়ানকে বেশ রয়ে শুয়ে আগাতে হবে। তার ভাবনার মাঝেই মেহেরিমা দুর্বল পায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তার শুভ্র শরীরে সাদা রঙের একটা বাথরব জড়ানো, মাথায় টাওয়েল পেঁচানো থাকলেও 2-4টা চুল বেরিয়ে আছে। ফ্যাকাশে মুখটা ভীষণ সুন্দর দেখাচ্ছে। চোখ ফিরিয়ে নিচের দিকে তাকাতেই তার চোখ আটকে গেল মেহেরিমার উন্মুক্ত ফর্সা পেল পা জোড়ায়। প্রিয় নারীর এহেন প্রলয়ঙ্কারী রূপ দেখে শুকনো ঢুক গেলে অন্য পাশে তাকালো তাজরিয়ান। নিজেকে সামলানোর অভিপ্রায়ে শক্ত হাতের মুঠোয় খামচে ধরল বিছানার শুভ্র চাদর। তাজরিয়ানকে চোখ বন্ধ করে বসে থাকতে দেখে মেহেরিমা এগিয়ে এসে ক্ষীণ গলায় বলল, চোখ বন্ধ করে কেন রেখেছেন? মাথা ব্যথা করছে? চুল থেকে পানি পড়ছে সে খেয়াল আছে? এমন রোবটের মতো বসে আছেন কেন আপনি? তাজরিয়ান উত্তর দিল না। মেহেরিমা উপায়ন্তর না পেয়ে নিজের মাথার টাওয়েলটা খুলে তাজরিয়ানের মাথা মুছে দিতে শুরু করলো। আকস্মিক এমনটা হওয়ায় তাজরিয়ান চোখ মেলে তাকালো। সামনে সাক্ষাৎ কোনো শুভ্র পরীকে দাঁড়িয়ে থাকতে দেখে তার ধৈর্যের বাঁধ ভাঙল। মেহেরিমার কোমর পেঁচিয়ে ধরে তাকে সোজা বিছানায় ছুঁড়ে ফেলল। বেচারি ব্যথাতুর শব্দ করার সুযোগটাও পেল না। ধৈর্যহীন বিধ্বংসী এক ঝড় আছড়ে পড়ল তার নরম ওষ্ঠে। শ্বাস নেওয়ার বিন্দু মাত্র অবকাশ পেল না মেয়েটা। নিজের উপর থেকে ভারী শরীরটা সরানোর চেষ্টা করলে শক্তপোক্ত পেশিবহুল হাতের বাঁধনে আটকে পড়ল কোমল হাত জোড়া। কিয়ৎকাল পর থামল সে অনাকাঙ্ক্ষিত প্রলয়। দুর্বল মেয়েটা একেবারে শুইতে গেছে বিছানার সাথে। বুকে হাত রেখে লম্বা লম্বা শ্বাস নিয়ে অক্সিজেনের কমতি পূরণের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, অথচ অপর পক্ষ তখনও বেসামাল। হাঁপানো সুরে অভিযোগ তুলে তাজরিয়ান বলল, একটু কাছে টানলেই হাওয়াই মিঠের মতো বুকের সাথে মিশে যাস কেন? আমার বুঝে লোভ লাগে না? শত শত লোভ দেখিয়েও আমায় বেসামাল করিস, তাই হত্যা নেই। অথচ আমি একটু ছুঁয়ে দিলে অমনি লাজুকলতার মতো নুইয়ে পড়িস। আর কত ধৈর্যের পরীক্ষা নেবে? মেহেরিমা তাজরিয়ানের ভারী শরীরটা নিজের উপর থেকে সরানোর বৃথা চেষ্টা করে বলল, আমি অসুস্থ তাজ ভাই। মেহেরিমার বলা কথাটা তাজরিয়ানের কান অবধি পৌঁছাতেই রাগে দৃষ্টি নিক্ষেপ করলো মেহেরিমার দিকে। এতক্ষণ অর্ধেক ভার দিয়ে রাখলেও এবার পুরো শরীরের ভর ছেড়ে দিল মেহেরিমার উপর। বেচারি আকস্মিক ব্যথাতুর শব্দ করে উঠল। তাজরিয়ান শক্ত হাতে মেহেরিমার গাল চেপে ধরে বলল, নিজের ভবিষ্যৎ বাচ্চার ডিএনএর বাহককে ভাইয়া ডাকতে লজ্জা করো না? মেহেরিমা অস্ফুট স্বরে বলল, বহু বছর অভ্যাস, ভুল হয়ে গেছে। আর হবে না, এবারের মতো ছেড়ে দিন। তাজরিয়ান হেসে হেসে বলল, ধরতে বাধ্য করে আবার ছাড়তে বলিস কেন? মগের মূল্য পেয়েছিস? আজ তোর নিস্তার নেই বোঝেন।
তাজরিয়ানের কণ্ঠে স্পষ্ট রাগ, কিন্তু চোখে অন্যরকম অনুভূতির ঝলক। তাজরিয়ানের অধৈর্য ভাবটা স্পষ্ট বুঝতে পারছে মেহরিমা। পরিস্থিতি সামাল দিতে অসহায় কণ্ঠে মেহরিমা বলল, আমি ভীষণ অসুস্থ। চোখ বুজে লম্বা শ্বাস টানল তাজরিয়ান। মেহরিমার কাছ থেকে সরে এসে দু হাতে শক্ত করে চুল খামচে ধরল। মেহরিমার কেন যেন ভালো লাগলো না বিষয়টা। নিজের অপারগতায় ভীষণ মনক্ষুণ্ণ হলো। সে যে নিরুপায়, সম্ভব হলে কখনোই এমনটা করতো না। এই সামান্য ধস্তাধস্তিতে তার জান বেরিয়ে আসার মতো যন্ত্রণা হচ্ছে। ব্যথার রেশ সামলাতে না পেরে কোনো মতে পাশ ফিরে তলপেটে হাত রেখে নিঃশব্দে কেঁদে উঠল মেয়েটা। মেহরিমার কোনো নড়চড় না দেখে কিছুক্ষণ পর পেছনে ফিরে তাকালো তাজরিয়ান। হুট করে তার চোখ আটকালো রক্তাভ তরলে রঞ্জিত চাদরের দিকে। নিজেকে শক্তপোক্ত কয়েকটা গালি দিয়ে পিছন থেকে মেহরিমাকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, তার সান্নিধ্যে আসলে আমি বিভৎসভাবে নিজের সংযম হারিয়ে ফেলি। আকস্মিক ভেতরকার অধৈর্যের সত্যাটা কড়া নাড়ে মস্তিষ্কে। আমি এলোমেলো হয়ে যাই। তোকে আরও নিবিড়ভাবে পাওয়ার ইচ্ছেটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে সর্বাঙ্গে। পারতপক্ষে সেটা সম্ভব না হয় ভেতরকার অতৃপ্ত দহন তোকে অপরিসীম যন্ত্রণায় দগ্ধ করে। কিছুক্ষণ থেমে আবারও অসহায় কণ্ঠে তাজরিয়ান বলে, এবারের মতো মাফ করে দে বোঝান। পরের বার থেকে এত অধৈর্য হব না, তোকে এত বেশি হার্ট করবো না। আমি এক্সট্রিমলি সরি বউ। অত্যাধিক ব্যথায় শরীরটা অবশ লাগলেও তাজরিয়ানের কথায় মনের কোণে আনন্দের ঢল নামলো। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে নির্মল হাসি। এই সাইকোপ্যাথের থেকে এতটা ভালোবাসা মেহরিমার পাওয়ার কথা ছিল বুঝি। মেহরিমার মনে হচ্ছে সে অতি সুখে পাগল হয়ে যাচ্ছে। চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সামনে দাঁড়িয়ে আছে প্রিমা। ফারজানা সিএনজির ভাড়া মেটাতে ব্যস্ত। প্রিমা বুক ভরে শ্বাস নিয়ে ভাবাবেগ শূন্যে দৃষ্টিতে তাকালো বিশাল আভিজাত্যপূর্ণ নেম প্লেটটার দিকে। নিয়তির কথা জানা নেই, তবে চেষ্টা করতে দুষ্কোথায়। প্রথম দিকে খানিকটা অস্থির লাগলেও সময়ের তোপে সেটা ক্ষীণ হয়ে আসলো। প্রিমা এবং ফারজানা একত্রে প্রবেশ করলো অফিসের ভেতর। ভেতরে প্রবেশ করতেই ফারজানা সিঁড়ির দিকে পা বাড়িয়ে বলল, লিফটের 6 নম্বর বাটন প্রেস করবি, এরপর সোজা 703 নম্বর রুমে যাবি। ওখানেই সমস্ত ইন্টারভিউ নেওয়া হয়। কোয়েশ্চেন গতানুগতিক ধারার হবে না, একটু বুদ্ধি খাটিয়ে উত্তর দিস। অপরপক্ষ ভুল হলেও তর্কে জড়াস না, কেমন? অল দ্য বেস্ট মাই লাড্ডু। প্রিমা চোখমুখ কুচকে তাকালো। ফারজানার কথাগুলো বলেই হাওয়া। বেচারির ক্লাস্ট্রোফোবিয়া আছে, তাই সে লিফটে যাতায়াত এড়িয়ে চলে। ফারজানার যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড়ে বলল, নেকা আল্লাহ। অফিস আওয়ার শুরু হবে আরও ঘন্টাখানিক পর। সকল এমপ্লয়ি এখনও উপস্থিত হয়নি। নিচের রিসেপশনিস্টের ডেস্ক এবং কিউবিক্যালগুলো ফাঁকা পড়ে আছে। মাঝে মধ্যে কিছু স্টাফদের দেখা যাচ্ছে যারা আপাতত ফ্লোর ক্লিন করতে ব্যস্ত। প্রিমা নজর ঘুরে সব কিছু দেখলো, অতপর লিফটের বাটনে প্রেস করলো। লিফট 7 তলায় আছে, আসতে কিছুক্ষণ সময় লাগবে কিছুটা। প্রিমা বিরক্ত মুখে অপেক্ষা করতে লাগলো লিফটের জন্য। অপেক্ষারত প্রিমা ঘাড় ঘুরিয়ে বেশ ভালো মতো আশেপাশের আভিজাত্যপূর্ণ পরিবেশ অবলোকন করছিল। আকস্মিক খেয়াল করলো অফিসের ভারী কি কাচের দরজা ঠেলে একজন লম্বাটে সুদর্শন পুরুষ প্রবেশ করছে। পরনে তার ফর্মাল স্যুট, স্লিভ দুটো কনুই পর্যন্ত গুটিয়ে রাখা। এক হাতের ভাঁজে কালো ব্লেজার অবস্থান করছে। হাতটা ভাঁজ করে রাখায় বলিষ্ঠ হাতের মাংসপেশিগুলো শার্ট ভ্যাত করে বেরিয়ে আসতে চাইছে যেন। তামাটে বর্ণের দীর্ঘদেহী এই পুরুষকে দেখলে যে কেউ নায়ক আখ্যা দিতে বাধ্য হবে। তবে প্রেমার ওসবে আগ্রহ নেই। স্বাভাবিক চোখে একবার তাকিয়ে সহসা দৃষ্টি ফিরিয়ে লিফটের দিকে তাকালো সে। লম্বায় 6 ফিট 2 ইঞ্চি উচ্চতার সৌষ্ঠব দেহাবয়বের মালিক গার্সিয়ান ইসফার চৌধুরী হাজারো নারীর স্বপ্নের পুরুষ। নেম, ফেম, অ্যাট্রাকটিভ লুক, ঠান্ডা মেজাজ ইত্যাদি বৈশিষ্ট্যের জন্য সোশ্যাল মিডিয়ায় সে মিস্টার পারফেক্ট বলে খ্যাত। সত্যিকার অর্থে বাস্তবতা যে ভিন্ন। দেশের প্রথম সারির ফেমাস কোম্পানিগুলোর মধ্যে চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অন্যতম। এই বিশাল কোম্পানির দায়িত্বে থাকা মানুষ কখনোই স্বচ্ছ কিংবা নির্মল চিন্তাধারার মানুষ হতে পারে না। আরশিয়ানও তার বিপরীত নয়। দীপ্ত পায়ে এগিয়ে সে লিফটের পাশে দাঁড়ালো আরশিয়ান। অফিসের এন্ট্রান্সে প্রবেশের পথে প্রেমার নির্বিকার দৃষ্টি লক্ষ্য করেছে সে। পরক্ষণে মুখ ফিরে নেওয়ার ব্যাপারটাও তার দৃষ্টির আড়াল হয়নি। কৌতূহলবশত প্রেমার মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করতেই তার ভ্রুজোড়া কুঁচকে গেল।
মেয়েটা বেশ লম্বা, আনুমানিক 5 ফিট 5 ইঞ্চি তো হবে। লিফট গ্রাউন্ড ফ্লোরে এসে থামতেই ভাবনার জাল ছেড়ে বেরিয়ে আসলো আরশিয়ান। দুজনে লিফটে উঠে বাটন প্রেস করতে গেলে আকস্মিক একে অপরের আঙ্গুলের সাথে মৃদু ধাক্কা লাগলো। দুজনে ছিটকে সরিয়ে নিল হাত। কিছুক্ষণ পরে আরশিয়ান গম্ভীর স্বরে বলল, দুঃখিত। প্রিমা প্রত্যুত্তর না দিয়ে অপর কর্নারে গিয়ে দাঁড়ালো। আরশিয়ান ভ্রু কুঁচকে একবার প্রিমার দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে লিফটের মিনি স্ক্রিনের দিকে তাকালো। প্রিমার দৃষ্টি নিবদ্ধ আরশিয়ানের পায়ের দিকে। হাতের মুঠোয় ছোট্ট একটা পিন শক্ত করে চেপে ধরে রেখেছে সে। পুনরায় আরশিয়ান তাকে ছোঁয়ার চেষ্টা করে ডিরেক্ট চোখ বরাবর চালিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। সেরকম কিছুই হলো না। উল্টো লিফট থামার সাথে সাথে আরশিয়ান বেরিয়ে এসে পুনরায় নম্র কণ্ঠে বলল, আমি খুবই দুঃখিত অনাকাঙ্ক্ষিত ঘটনাটির জন্য। আকস্মিকভাবে ঘটনাটা ঘটে যাওয়ায় আমি বেশ বিব্রত। আশা রাখছি আপনি আমায় ভুল বুঝবেন না। কথাগুলো বলে আর কোনো দিকে তাকালো না আরশিয়ান। সোজা হেঁটে তার জন্য বরাদ্দকৃত কেবিনে চলে গেল। এদিকে প্রিমা থম মেরে দাঁড়িয়ে থেকে আরশিয়ানের প্রস্থানের পানে তাকালো। সিও নেমপ্লেট সংযুক্ত দরজাটা ঠেলে তাকে ভেতরে প্রবেশ করতে দেখে প্রিমা আনমনে বলে উঠল, সচ্চা জেন্টলম্যান, বাট চাকরিটা খুব সম্ভব ফুরুত। ইন্টারভিউ রুমে বসে আছে প্রিমা। নার্ভাসনেসের ছিটেফোঁটাও তার মাঝে নেই। বেশ অনড় দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে বসা 3জন বিচারকের দিকে। একজন কোম্পানির ম্যানেজার, 2জন সিনিয়র এমপ্লয়ি তার ইন্টারভিউ নিচ্ছেন। রুমে ঢুকে ইন্ট্রোডাকশন দেওয়ার শুরুতেই তাকে বিভ্রান্ত করার জন্য নির্ভুলভাবে পুরো ইন্টারভিউটা ইংরেজিতে শেষ করার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। প্রিমা মনে মনে হাসে। পরক্ষণেই কথা শুরু করতে বিচারকরা যেন হুমড়ি খান। প্রিমার ইংলিশ অ্যাকসেন্ট বেশ নিখুঁত, আমেরিকান অ্যাকসেন্টের সাথে একদম মিলে যায়। তার গোছানো কথাবার্তা বেশ পছন্দ হয় ওনাদের। কিছু বুদ্ধিভিত্তিক প্রশ্নের জবাবে প্রিমা বেশ ভালো পারফরমেন্স দেখায়। এডুকেশনাল যোগ্যতার দিক দিয়ে পিছিয়ে থাকলেও দক্ষতায় বেশ এগিয়ে প্রিমা। আরশিয়ান তার কেবিনে বসে পুরো ইন্টারভিউয়ের বিষয়টা তদারকি করছিল। প্রিমা বেরিয়ে যেতেই আরশিয়ান অফিসের টেলিফোনে কল করে বলল, ইন্টারভিউ এখানেই সমাপ্ত ঘোষণা করুন। আমরা আমাদের ডিজায়ারেবল ক্যান্ডিডেট পেয়ে গিয়েছি। আগামী 10 মিনিটের মধ্যে সকলকে মিটিং রুমে উপস্থিত থাকতে বলুন। ইটস আর্জেন্ট। ম্যানেজার থতমত খেয়ে ফোন রাখলেন। অফিসের নতুন বসটা বেশ প্যারাদায়ক। এতদিন আরামে আয়েশে দিন কাটালেও আরশিয়ানের আসার পর ওনারা পড়েছেন বিপাকে। ঈদের পর বিশাল একটা পার্টিতে আরশিয়ানকে কোম্পানির সিও ঘোষণা করা হয়। প্রথমে ভেবেছিলেন প্রাপ্তবয়স্ক হলেও নতুন মানুষ কতটাই আর বুঝবে। এখন দেখা যাচ্ছে তাদের অভিজ্ঞতাকে সমানে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে এই ছেলে। মিটিং রুমে সকল এমপ্লয়ি উপস্থিত হতে আরশিয়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বলল, সরি গাইস, আচমকা কাজের মধ্যে ডেকে আপনাদের মনোযোগ ক্ষুণ্ণ করার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। তবে আপনাদের কিছু বিষয়ে জানাতে এখানে সমবেত করা হয়েছে। কথাগুলো শেষ করে ডেস্কের উপর থাকা পানির বোতল থেকে অল্প একটু পানি খেলো আরশিয়ান। মেয়েরা মুগ্ধ দৃষ্টিতে দৃশ্যটুকু অবলোকন করলো। সেদিকে তোয়াক্কা না করে আরশিয়ান বলতে শুরু করলো, অফিসের রুলসে আমি বেশ কিছু পরিবর্তন এনেছি। আমাদের ড্রেস কোড পরিবর্তন করা হবে। মেয়েদের ক্ষেত্রে ফর্মাল স্যুট পাল্টে সামঞ্জস্যতা বজায় রাখতে ল্যাভেন্ডার কালার শাড়ি হবে ফাইনাল ড্রেস কোড। অফিস আওয়ারের আধ ঘন্টা পূর্বে প্রত্যেককে উপস্থিত হতে হবে। এটা কর্মক্ষেত্র, সুতরাং সর্বত্র পিন ড্রপ সাইলেন্ট বজায় থাকবে। প্রয়োজনে নিচু স্বরে বাক্য আদান প্রদান করার অনুমতি আছে, তবে অহেতুক কথা বললে, গসিপ করলে, কাজে গাফিলতি করলে সাথে সাথে চাকরি খোয়াতে হবে। রুলস আর রুলস, ফলো না করলে রিজাইন লেটার জমা দিয়ে অফিস ত্যাগ করবেন। আমরা কোনো অধম প্রাণীকে এমপ্লয়ি হিসেবে রাখতে চাই না। ধন্যবাদ। আরশিয়ান যতটা শান্ত ঠিক তার দ্বিগুণ কঠোর। এই বিষয়টা খুব ভালো মতো বুঝলো উপস্থিত সকলে। শান্ত স্বরে বলা তীক্ষ্ণ কথাগুলো শুনে সকলের ঘাম ছুটে গিয়েছে রীতিমতো। ম্যানেজার সাহেব তার বাড়ন্ত ভুঁড়িতে হাত রেখে আফসোসের সুরে বিড়বিড়ে বললেন, সরি মাই লাভ, এবার তোমার বেনিশ হওয়ার সময় এসেছে। জাদরেল বসের কড়া নজরদারি থেকে তোমাকে বাঁচাতে পারলাম না। মাফ করে দিও এই পরাগ বান্দাকে। রিটায়ারের পর পুনরায় দেখা হবে কেমন?
ওনার পাশে বসে একজন জুনিয়র এমপ্লয়ি ভুলবশত কথাগুলো শুনে ফেলে। হাসি আটকাতে বেচারা মুখে হাত দিয়ে বসে থাকে। ম্যানেজার সাহেব বিষয়টা বুঝতে পেরে জ্বলন্ত চোখে তাকালে বেচারা ফিক করে হেসে দেয়। মিটিং সেখানেই সমাপ্ত হয়। সকালে ব্যস্ত হয়ে পড়ে যে যার কাজে। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। প্রিমা ব্যালকনিতে বসে অমাবস্যার সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত। আকস্মিক তার ফোনটা শব্দ করে বেজে ওঠে। ফোনটা হাতে নিতেই দেখে স্ক্রিনে একটা মেসেজ জল করছে, যাতে লেখা, কংগ্রাচুলেশন মিস অধরা ইসলাম প্রিমা, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে আপনাকে স্বাগতম। আপনাকে একটি কনফার্মেশন লেটার মেল করা হয়েছে। কাইন্ডলি চেক করে আপনার কাঙ্ক্ষিত উত্তর জানাবেন। ধন্যবাদ। আচমকা অপ্রত্যাশিত কিছু পাওয়ায় প্রেমার অধর্কণে হাসির রেখা ফুটে উঠল। চোখের সামনে ভেসে উঠল ফর্মাল স্যুটে আবৃত এক সুদর্শন পুরুষের দুর্ধর্ষ চাহনি। হুট করে এমনটা কেন হলো? প্রেমা মাথা ঝাঁকালো। আনন্দের খবরটা দিতে ছুটে গেল ফারজানার কাছে। চৌধুরী বাড়ির গার্ডেন এরিয়ায় বিশাল আয়োজন চলছে। বহুদিন পর দেশে ফেরাতে তাজরিয়ানের বন্ধুরা সকলেই বাসায় হানা দিয়েছে। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে আজ ছোটখাটো একটা পিকনিক হবে। আরশিয়ান অনুপস্থিত, তাই দ্রুত তাকে উপস্থিত হওয়ার তাগাদা দেওয়া হয়েছে। আরশিয়ান প্রস্তাব নাকচ করে জানিয়েছে আজ রাতে সে বাসায় ফিরবে না। তারও ফ্রেন্ডসদের সাথে গেট টুগেদার আছে। সকলে গুল করে নিজ নিজ আসনে বসেছে। আড্ডার মাঝে তৌকির চৌধুরী আচমকা আহ্লাদের স্বরে বললেন, তাজ দাদু ভাই, তোমাদের বিয়ের অনুষ্ঠান কবে করবে? তাজরিয়া নাক মুখ কুচকে শুধায়, বিয়ে তো হয়ে গেছে, আবার কিসের অনুষ্ঠান? তোমার গোষ্ঠ পোলাও খেতে মন চাইলে বলো, বেস্ট রেস্টুরেন্ট থেকে অর্ডার করে আনিয়ে দিচ্ছে। হয়তো আমাকে বলির পাঠা বানাতে চাইছো কেন? তাজরিয়ানের জবাবে তৌকির চৌধুরীর মুখটা থমথমে হয়ে গেল। তাজওয়ার চৌধুরী ছেলেকে ধমকে বললেন, আত্মীয় স্বজনদের জানাতে হবে না। সমাজে আমাদের একটা মাতৃমন আছে, সেটা রক্ষা করতে হবে না? চৌধুরী বাড়ির ছেলেরা লুকিয়ে বিয়ে করে না কখনো। সকলকে জানিয়ে দাওয়াত দিয়ে অতঃপর যে কোনো অনুষ্ঠান করা হয়। তুমি সামাজিকতার কি বোঝো? তাজরিয়ান ফোনটা হাতে নিয়ে কিছু একটা করে তাজওয়ার চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আমি ওইসব নষ্ট সমাজের বাড়তি ইচ্ছেকে প্রাধান্য দিই না। তোমাদের আনুষ্ঠানিকতা করার ইচ্ছে থাকলে করো, কিন্তু আমি বা মেহ কেউ উপস্থিত থাকবো না। বহু সাধনার বউ আমার। ওসব জেলাস লোকজনের ফালতু হিংসি আর বদনজরের কারণে নিজেদের মধ্যে ঝামেলা পাকাতে ইচ্ছুক নই আমি। তাজরিয়ানের কথায় মেহরিমার মুখটা ছোট হয়ে আসলো। তার কত শখ ছিল টুকটুকে বউ সাজার, অথচ এই খাটাস লুকটার জন্য কিছুই পূরণ হবে না। খাওয়া দাওয়া শেষে আড্ডা চলল বেশ কিছু সময়। বড়রা ছোটদের স্পেস দিয়ে উঠে চলে যান। রাত ভর আড্ডা দেয় তাজরিয়ান এবং তার বন্ধুরা। আচমকা তাজরিয়ানের এক বন্ধু হাসতে হাসতে শুধায়, তাজরিয়ান একটা বিশ্রী গালি দিয়ে মুখ বাঁকিয়ে বলল, এক্সাম শুরু হলো না, কোয়েশ্চেন পেপার পেলাম না, অথচ জিজ্ঞাইতেছি এ প্লাস রেজাল্ট আসবে কিনা। দূর হ হালার পথ। অমাবস্যার নিস্তব্ধ রজনী। ছাদের এক প্রান্তে দাঁড়িয়ে নিকষিত আধারে আচ্ছন্ন রজনীর দিকে চেয়ে আছে ফারজানা। মস্তিষ্ক ভর্তি চিন্তা এবং বুক ভরা বিষণ্ণতা নিয়ে আচমকা হেসে ফেলল সে। হাসির দমকে হরিণীর ন্যায় টানা টানা আখিদয়ে জমল বিষাদের অশ্রু। অতীতের ভুলগুলো স্মরণে আসতেই দু হাতে নিজেকে জড়িয়ে ধরে বিড়বিড়িয়ে বলল, আমার ভালোবাসাই ছিল নিজস্বতার মোড়ক, অথচ সে চেয়েছিল তার প্রাক্তনের পরিপূরক। নতুনত্ব যেখানে পরিহার্য, বিচ্ছেদ সেখানে অনিবার্য। জন্মলগ্ন থেকে ফারজানা জেনে এসেছে পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। এতিম ফারজানা বড় হয়েছে সুখহৃদকুঞ্জ নামক এক এতিমখানায়, যার মালিকানায় ছিলেন প্রিমার মা মিসেস আদ্রিতা ইসলাম প্রমি। শান্ত স্বভাবের নজর কাড়া সুন্দরী ফারজানার প্রতি ভদ্রমহিলার আলাদা একটা সফট কর্নার ছিল। পড়াশোনার প্রতি তীব্র ঝোঁক থাকায় ফারজানা তার পঞ্চম জন্মদিনের উপহার হিসেবে মিসেস আদ্রিতার কাছে পড়ালেখা করতে চাওয়ার আবদার রাখে। ভদ্রমহিলা কি ভেবে যেন নিষেধাজ্ঞা জারি করেননি, তবে এই সিদ্ধান্ত ফারজানার জীবনের কাল হয়ে দাঁড়ায়। এসএসসি দেওয়ার পর ফারজানাকে ভর্তি করানো হয় একটা বেসরকারি প্রতিষ্ঠানে। বলা বাহুল্য সেটা ছিল কলেজ এবং ভার্সিটি। মর্নিং শিফটে কলেজ হতো এবং দুপুরের শিফটে ছিল ভার্সিটি। তাদের এলাকার এমপির বদরাকের ছোট ছেলে তোরজার শাকিল চৌধুরী ও পড়তো সে একই ভার্সিটিতে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল সে। কলেজের প্রথম দিন তার বজ্রকণ্ঠের ভাষণ, আত্মবিশ্বাসী স্বর
এবং বলিষ্ঠ গড়ন ফারজানার কিশোরী মনে মুগ্ধতা ছড়ায়। নিঃসন্দেহে সেটা কেবল ইনফ্যাচুয়েশন ছিল, তবে সময়ের পরিবর্তনের সাথে তা ভালোবাসায় রূপ নেয়। কলেজটিতে ছিল সক্রিয় রাজনৈতিক সংগঠন। আকস্মিক একদিন ভার্সিটিতে মারামারি শুরু হলে বেচারি ফারজানা দ্বন্দ্বের মাঝে আটকে পড়ে। পুরো ভার্সিটির পরিস্থিতি তখন উত্তাল। বেচারি ভীতু ফারজানা ওয়াশরুমের ভেতরে লুকিয়েছিল। ঝামেলা বাঁধার সময় পালিয়ে যাওয়ার সুযোগ মেলেনি। আশেপাশের তীব্র ভাঙচুরের শব্দে মুখ চেপে কান্না আটকানোর বৃথা চেষ্টা করছিল সে। ভীত সন্ত্রস্ত ফারজানা আরও ভীত হয়ে ওঠে ধোঁয়ার কুণ্ডলি দেখে। বাধ্য হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে করিডর ধরে সাবধানে ভার্সিটি থেকে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে। আকস্মিক দোতলায় পৌঁছাতে তার পিলে চমকে ওঠে। ভার্সিটির জনপ্রিয় মুখ এবং সবার অতীব পছন্দের ভাই দুর্জয় শাকিল গুলিবিদ্ধ অবস্থায় পিলারে হেলান দিয়ে লাগাতার কাউকে কল দিয়ে যাচ্ছে। রক্তক্ষরণের মাত্রাটা নেহাতি কম নয়। যে কোনো সময় ভারিককে দেহটা ছেড়ে লুটিয়ে পড়ল বলে ফারজানা উপান্তর না দেখে দ্রুত তার কাছে গিয়ে বলে, আপনি এখানে কেন? যে কোনো সময় যে কেউ এসে পড়বে। বিরোধী দলে কেউ আসলে ইজিলি আপনাকে টার্গেট করবে। আপনি এই অবস্থায় মারামারি করবেন কিভাবে? দুর্জয় দাঁতে দাঁত চেপে মাথা মোটা ফারজানার দিকে রক্তিম দৃষ্টিতে তাকিয়েছিল। বেচারি ফারজানা গুটিয়ে গিয়ে মিনমিনের স্বরে বলেছিল, আমি শুধু আপনার জন্য চিন্তা থেকে এমন কথা বলেছি। সরি, ভুল হয়ে গেছে। কথাটা বলে প্রস্থান করতে নিলে আচমকা ব্যথাতুর সুরে রাগ ঢেলে হুমকির স্বরে দুর্জয় বলে ওঠে, ফাজিল মেয়ে, চুপচাপ এদিকে এসে আমাকে ওঠাতে সাহায্য করো, তা না হলে এক্ষুনি তোমার খুলি উড়াই দিব। ফারজানা শুকনো ঢুক গেলে পেছনে ফিরে বলে, আপনার ভার নেওয়া আমার পক্ষে অসম্ভব। তাছাড়াও আপনি যে কোনো সময় জ্ঞান হারাবেন বলে মনে হচ্ছে। আমি কিভাবে আপনার ভারী ওজন বহন করব? ওরকম পরিস্থিতি ফারজানার বোকামি কথাবার্তায় দুর্জয় হেসে ফেলে। কোনো মতে নিজেকে সামলে গম্ভীর স্বরে বলে, তুমি জাস্ট আমাকে সাপোর্ট দিয়ে নিচের ইমার্জেন্সি অ্যাক্সিডেন্ট পর্যন্ত নিয়ে যাবে। ওখানে আমার লোকজন আছে, তারা নিচের পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত। বিধায় উপরে এসে আমাকে নিয়ে যেতে পারছে না। আমরা কোনোভাবে নিচ পর্যন্ত পৌঁছাতে পারলে তারা শিফালে আমাদের বের করে দিবে। ফারজানা কে ভেবে যেন রাজি হয়ে যায়। প্রথমবার কোনো পুরুষের সান্নিধ্যে সে বারংবার লজ্জায় মরছে যাচ্ছিল, তবে পরিস্থিতি মাথায় রেখে সে তার দায়িত্ব পালন করে। সৌভাগ্যক্রমে তারা দুজনেই নিরাপদভাবে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়। সেই ঘটনার পর ফারজানা দুর্জয়ের নজরে পড়ে যায়। সময় পরিবর্তনের সাথে সাথে তাদের দেখা শোনা হয় এবং কথাবার্তা এগোতে থাকে। দুর্জয় হুট করে একদিন প্রেমের প্রস্তাব দিলে মেয়েটা সংকোচে পড়ে তার নাকচ করে দেয়। দুর্জয় জোর করেনি, বরং দ্বিগুণভাবে নিজের অধিকার বিস্তার করতে শুরু করে। পুরো ক্যাম্পাস ফারজানাকে দুর্জয়ের জান হিসেবে জানত। টিচারদের এক্সট্রা কেয়ার, সিনিয়রদের থেকে সম্মান এবং জুনিয়রদের থেকে ভালোবাসা পাওয়ায় ফারজানা কিছুটা নরম হয়। বাহ্যিক পরিস্থিতি তার কাঙ্গাল মনটাকে জব্দ করে ফেলে। ফারজানার কিশোরী মনে আকস্মিক প্রেমের দমকা হাওয়া লাগে। সিনিয়র বড় ভাইয়ের মিষ্টি কথার ফাঁদে পা দিয়ে সহজ সরল মেয়েটা তলিয়ে যায় প্রণয়ের গভীরে। ভীতু মেয়েটা কিভাবে যেন মজে যায় তীব্র ভালোবাসায়। দীর্ঘ 1.5 বছরের প্রেমে কত শত সুন্দর মুহূর্ত কাটিয়েছে একসাথে তার ইয়াত্তা নেই। বদমেজাজে খিটখিটে মারকুটে ছেলেটা তার সান্নিধ্যে আসলে কেমন যেন শান্ত হয়ে যেত। মারামারিতে পিএইচডি প্রাপ্ত ছেলেটা তাকে রাস্তা পার করে দেওয়ার সময় ভীষণ যত্ন করে আলতো স্পর্শে তার হাতটা আগলে নিত। শত ব্যস্ততার মাঝে 3 বেলা ফোন করে খোঁজ নেওয়া নিত্যদিনের ঘটনা ছিল। গোমরা মুখ ছেলেটার সাথে ফোনে সর্বোচ্চ কথা হয়েছিল 9 মিনিট। কারণ ফারজানা সেদিন তীব্র জ্বরে ভুগছিল। অবস্থা বেগতিক হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয় এবং তা জানতে পেরে দুর্জয় সকলের চোখ ফাঁকি দিয়ে শেষ রাতে হসপিটালে আসে দূর থেকে স্রেফ এক নজর ফারজানাকে দেখতে। ফারজানা অর্ধ অচেতন অবস্থায় দেখেছিল দুর্জয়ের চিন্তিত মুখশ্রী। সে যত্নের মোহনায় ডুবে নিজেকে পুরোপুরি হারিয়েছিল ফারজানা। বিবাহ বহির্ভূত সম্পর্ক হওয়া সত্ত্বেও লুটিয়েছিল নিজের মূল্যবান সম্পদ। অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে বিবেক হারিয়ে আবেগে ভেসে অতিক্রম করেছিল সমস্ত সীমা। তীব্র প্রেম আকস্মিক বিচ্ছেদে রূপ নেয়। 18 বছর বয়সে উপনীত হলে এতিমখানা থেকে বের করে দেওয়া হয়। এই প্রসঙ্গটা দুর্জয়কে জানালে প্রত্যুত্তরে সে জানায়, বয়স 18 হলেই তোমাকে আমার ঘরনি করে নিয়ে যাব ফারজানা।
এই সামান্য এক মিথ্যা প্রতিশ্রুতিতে বোকা ফারজানার হৃদয় তুমুল ভালো লাগায় আন্দোলিত হয়েছিল। সময় পরিবর্তনের সাথে সাথে এইচএসসি পরীক্ষার সময়কাল কাছে আসে। দূরত্ব বাড়তে থাকে তুর্জয় এবং ফারজানার। পরীক্ষার মাঝখানে পরে ফারজানার 18তম জন্মদিন। এতিমখানার কর্তৃপক্ষ তাকে বিষয়টা অবগত করতে ফারজানা পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সময় চায়। মালকিনের কাছের মানুষ হওয়ায় কর্তৃপক্ষ কিছুটা সদয় হন। আর মাঝে ফারজানা তুর্জয়ের সাথে যোগাযোগের আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়। শেষ পরীক্ষার দিন হল থেকে বেরিয়ে ভার্সিটিতে গেলেই দেখা মিলে বন্ধুদের সাথে আড্ডারত তুর্জয়ের। চোখ ভর্তি পানি নিয়ে তার সন্নিকটে এগিয়ে যেতে তুর্জয় উঠে দাঁড়িয়ে তাকে ফাঁকা ক্লাসরুমে টেনে আনে। বিরক্তি ভরা কণ্ঠে শুধায়, আমি ইগনোর করার পরও আমাকে এভাবে স্ট্রোক করছো কেন ফারজানা? ফারজানা ক্রন্থনরত স্বরে শুধায়, আপনি আমাকে ইগনোর করছেন কেন? ভালোবাসা ফুরিয়ে গেছে? ফারজানার মুখের দিকে তাকিয়ে তুর্জয় একটা দীর্ঘশ্বাস ফেলে। ফারজানার চোখের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি ফারজানা। তুমি আমার ইনফ্যাচুয়েশনে ছিলে। নিজের খোরাক মেটাতে আমি তোমাকে জাস্ট ইউজ করেছি। ফারজানার মাথায় যেন বাজ পড়ে, পদতলের জমিন যেন সরে যায়। কোনো মতে কাপা কণ্ঠে বলে, অতীত? কিসের অতীত? তুর্জয় কাঁপতে থাকা ফারজানাকে চেয়ারে বসিয়ে নিচে হাঁটু গেড়ে বসে ওর হাত দুটো মুঠোয় পুরে অপরাধী গলায় বলে, আমার 7 বছরের একটা সম্পর্ক ছিল। রাজনীতি, জুয়া এবং নেশা ঘরে ডুবে যাওয়া আমার ব্রেকআপ হয়ে যায়। মেয়েটাকে আমি সত্যি ভালোবাসতাম, বিধায় ওর ছেড়ে যাওয়াটা মেনে নিতে পারিনি। নিজেকে সংশোধন করতে রিহাবে যাই। পুরোপুরি নেশার ঝোঁকে কাটিয়ে উঠে পুনরায় তাকে পাওয়ার চেষ্টা করি, কিন্তু সে অসম্মতি জানায় জাস্ট ইনফরমেশন থেকে, এবং ওকে জেলাস করতে আমি তোমার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি। কিছুটা সময় নিয়ে পুনরায় তুর্জয় বলে ওঠে, হয়তো আমি তোমাকে বিয়ে করতাম, তবে এখন সেটা সম্ভব নয়। আমার প্রথম প্রেম ফিরে এসেছে, ওকে ফিরিয়ে দেওয়ার সামর্থ্য আমার নেই। তুমি নিঃসন্দেহে ভালো মেয়ে ফারজানা। তোমার যতটুকু ক্ষতি আমি করেছি আমি তার সবটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। তুমি কেবল আমার দাবি ছেড়ে দাও। আমি শত চেষ্টা করলেও তোমার হতে পারবো না। ফারজানা স্থবির দৃষ্টি নিক্ষেপ করে আক্ষেপ ঢেলে শুধায়, কি এমন কমতি ছিল আমার মাঝে যার জন্য আমি কেবল আপনার ইনফ্যাচুয়েশন রয়ে গেলাম? কি এমন যোগ্যতা আছে সে মেয়ের যার জন্য সে আপনার ভালোবাসা হয়ে গেল? তুর্জয় কেন যেন উত্তর দিতে পারেনি। ফারজানা মূর্তি ন্যায় কিছুক্ষণ বসে থেকে আকস্মিক শুধায়, ভার্সিটিতে আরও কত মেয়ে ছিল, ওদের প্রতি ইনফ্যাচুয়েশন জন্মায়নি কেন আপনার? আমাকে ভোগ করা সহজ, ইজিলি ইগনোর করা যায়। আমার হয়ে প্রতিবাদ করার কেউ নাই, মাথার উপর অভিভাবকের হাত নেই, এজন্যই বুঝি আমাকে টার্গেট করেছেন? তুর্জয় শুনে ফারজানার আর্তনাদ। যে মেয়ে কোনোদিন চোখ তুলে কথা বলেনি সেই মেয়ের কণ্ঠে স্পষ্ট প্রতিবাদ শুনে তুর্জয় ফাঁকা ঢুক গেলে তাকে সামলাতে চাইলে ফারজানা সরিয়ে দেয়। দুর্বল কণ্ঠে বলে, মরে গেছে আমার দুর্জয়, মনের কবরে দাফন করে দিয়েছি সমস্ত ভালোবাসা। খোদার কাছে প্রার্থনা করেন এতিমের রুহের হাই যেন আপনার না লাগে। দোয়া করি ভীষণ সুখী হন আপনি। ফারজানার বুক ফাটা আর্তনাদে তুর্জয় আটকে ওঠে। ফারজানা বেরিয়ে আসতে চাইলে তুর্জয় তাকে বাধা দেয়। দুজনের মাঝে শুরু হয় তুমুল ধস্তাধস্তি। আচমকা ফারজানা ওর বুকে মাথা রেখে তীব্র শব্দেই কেঁদে ওঠে। তুর্জয় ভরকে গিয়ে ওকে থামাতে চাইলে আকস্মিক ফারজানা নিজেই থেমে যায়, ঢলে পড়ে প্রিয়তমের বুকে। নাক মুখ থেকে ছিটকে বেরিয়ে আসা রক্তের স্রোতে ভেসে যায় তুর্জয়ের ধূসর বর্ণের শার্ট। মৃত তুর্জয় দ্রুত ফারজানাকে নিয়ে হসপিটালে ছুটে যায়। দীর্ঘ সময়ের পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় ফারজানার হার্টে ছোট্ট একটা ছিদ্র আছে। দুর্বল হার্টের রোগী সে। অতিরিক্ত দুশ্চিন্তা সহ্য করতে না পেরে এমনটা হয়েছে। তুর্জয় প্যারেশানিতে পড়ে যায়। ফারজানার জ্ঞান ফিরলে তার কাছে গিয়ে নরম গলায় বলে, তোমার পরিস্থিতি সম্পর্কে এতিমখানা ইনফর্ম করতে হবে। ইনচার্জের নাম্বারটা দাও। ফারজানা নির্বিকার গলায় বলল, 18 বছর পূর্ণ হয়েছে আমার, আমি আর এতিমখানার দায়িত্বে নেই। আমার অভিভাবক আমি নিজে। তুর্জয়ের গ্লানিবোধ তরতরে বাড়ল। কোনো প্রত্যুত্তর না দিয়ে সোজা কেবিন থেকে বেরিয়ে গেল। ভাবলেশহীন ফারজানা নিশ্চুপে পড়ে রইল সেখানে। ভাবতে লাগলো পরবর্তীতে তার অবস্থান কোথায় হবে। রাস্তায় নিশ্চয়ই। কথাটা ভেবে শব্দ করে হেসে ফেলল সে।
সন্ধ্যার দিকে বিধ্বস্ত দুর্জয় পুনরায় ফিরে আসলো। হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে সোজা সাপটা ফারজানাকে নিয়ে গেল একটি মেসে। হাতে কালো রঙের একটা চাবি এবং একটা ক্রেডিট কার্ড ধরিয়ে দিয়ে বলল, আমি তোমার প্রতি যে অন্যায় করেছি তার ক্ষমা হয় না, তবে তুমি প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমি তোমার দায়িত্ব নিচ্ছি। তোমার যাবতীয় প্রয়োজনে আমাকে পাশে পাবে। শুধু একটা কথাই বলতে চাই, আমার জন্য কোনো আক্ষেপ পুষে রেখো না। আমার অন্যায়টা গুরুত্বর, কিন্তু আমি চাই না তুমি আমায় ঘৃণা করো। তোমার চোখ দুটোতে নিজের জন্য সীমাহীন সম্মান দেখে এসেছি এতকাল, সেই দৃষ্টিতে ঘৃণার বোধটাই সহ্য হবে না। ফারজানা তখনও নির্বিকার। দুর্জয় তার চোখের দিকে তাকিয়ে অপরাধী কণ্ঠে বলল, আমাদের পথ চলা এই পর্যন্তই ছিল। প্রতি মাসে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আমি তোমার অ্যাকাউন্টে জমা করে দিব। কোনো প্রয়োজন হলে আমার অ্যাসিস্ট্যান্ট সৌরভকে জানাবে, সে দেখবে ব্যাপারটা। আর কিছু বলতে চাও? দুর্বল ফারজানা শরীরের ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ হয়। খানিকটা সরে গিয়ে ম্যাসের বন্ধ দরজায় পিঠ থেকে কার্ডটার দিকে একবার তাকায়। দুর্জয়ের চোখে চোখ রেখে শান্ত স্বরে শুধায়, আপনার তরে লুটিয়ে দেওয়া সতীত্বের মজুরি দিলেন বুঝি? ধারালো কথাটা দুর্জয়ের বুকে গিয়ে বিধে কণ্ঠে জোর এনে বলে, কিসব বলছো ফারজানা? আমি দুর্জয়ের মুখ দিয়ে কথা বেরোয়নি আর। ফারজানা ক্রন্থনরত স্বরে বলেছিল, নিশ্চিন্তে সংসার জীবনে পদার্পণ করতে পারেন আপনি। আপনার সুখে নজর দেওয়ার দৃষ্টতা আমি দেখাবো না। আমার দীর্ঘশ্বাস, আক্ষেপ, অভিশপ্ত অশ্রুকণা যদি আপনাকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করায়, তাহলে আমাকে মাফ করে দিয়েন। দুর্জয় আর কথা বাড়ায়নি, নিঃশব্দে প্রস্থান করেছিল। ফারজানা হাতের বস্তু দুটো মুঠ পাকিয়ে কিছুক্ষণ ধরে রেখে তীব্র গতিতে ছুঁড়ে ফেলেছিল অদূরে। অসুস্থ শরীর, ভগ্ন হৃদয় নিয়ে ছুটে গিয়েছিল শেষ তার আশ্রয়ের কাছে। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে দূর আকাশের পানে আনমনে তাকে থাকতে দেখে ফারজানার কাঁধে হাত রাখে প্রেমা। পেছনে ফেরার পূর্বে চোখ দুটো চটপট মুছে ফেলে স্বাভাবিক কণ্ঠে শুধায়, পড়াশোনা নেই তোর? সারাক্ষণ আমার পিছনে ঘুরঘুর করিস কেন? প্রেমা বাচ্চাদের মতো পেছন থেকে ফারজানাকে জড়িয়ে ধরে বলল, তুমি তাকে এখনো ভালোবাসো বুবু? ফারজানা ফিক করে হেসে দিয়ে বলল, ভালোবাসা ভীষণ সুন্দর এবং স্নিগ্ধ এক অনুভূতি। একজন প্রতারক কখনোই তা ডিজার্ভ করে না। তার দেওয়া আঘাত আমার সমস্ত নিখাত অনুভূতিকে নির্বিকার করে দিয়েছে। বাস্তবতার অতলে আবেগ ফুরিয়েছে, সেই সাথে ভালোবাসাও হারিয়েছে। প্রেমা নির্লিপ্ত স্বরে শুধায়, তুমি কি তাকে ঘৃণা করো বুবু? ফারজানা শীতল স্বরে স্মিত হেসে উত্তর দিল, আমরা যাদেরকে নিজের সর্বস্বটা বিসর্জন দিয়ে ভালোবাসি, তাদেরকে আজন্ম ঘৃণা করতে পারি না। হৃদয়ের সমস্ত অনুভূতি নিংড়ে নিখাত ভালোবাসাটুকু যার পদতলে কুরবান করি, তার প্রতি ঘৃণাবোধটা ঠিক জন্মায় না। অধিক আঘাতে কিংবা তীব্র সুখে আমরা কেবল ভালোবাসতে ভুলে যাই। প্রেমার বুক চেড়ে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। ফারজানার শরীরের কম্পন টের পেয়ে দ্রুত বলে ওঠে, তোমাকে অসুস্থ মনে হচ্ছে, খেয়ে মেডিসিন নিয়ে সোজা ঘুমাবে, ঠিক আছে? ফারজানা ভ্রু কুচকে শুধায়, মেডিসিন কেনার টাকা আসলো কোথায় থেকে? প্রেমা ফারজানার হাত টেনে ধরে ঘরের দিকে নিয়ে যেতে যেতে বলল, ম্যানেজ করেছি সামহাউ। ফারজানা ভ্রু কুচকে বলল, তুই ধার নেওয়ার মতো মানুষ না। সত্যি করে বল, টাকা কোত্থেকে এনেছিস? টাকা ম্যানেজ করা তো সহজ হলে বাড়িওয়ালার ভাড়া সময় মতো দিয়ে দিতিস। সত্যি করে বল প্রেমা, কি লুকাচ্ছিস? প্রেমা দীর্ঘশ্বাস ফেলে ফারজানাকে বলল, আমার উপর ভরসা থাকলে চুপ করে থাকো, অবিশ্বাস করলে কিছু করার নাই, আমার উত্তর দেব না। ফারজানা থেমে গেল। ঘাড় তারা মেয়েটা কোনো মতেই নিজের মুখ খুলবে না তা বেশ বুঝলো। শরীরটা সত্যি খারাপ লাগছে তার। সময়ের সাথে অস্থির ভাবটা বাড়ছে, যা প্যানিক অ্যাটাকের লক্ষণ। সময় নষ্ট না করে প্রেমা চটজলদি ফারজানাকে ভাত মেখে খাইয়ে দেয়। জরুরি মেডিসিনগুলো নিতেই ফারজানার কাঁপুনি শিথিল হয়। দুজনে পাশাপাশি শুয়ে পড়ে। প্রেমা কিছুক্ষণ পর ক্ষীণ স্বরে শুধায়, ঘুমিয়ে পড়েছো বুবু? ফারজানা ঘুম কাতরে স্বরে বলে, না, কিছু বলবি? প্রেমা পাশ ফিরে বাচ্চাদের মতো ফারজানার একটা হাত দু হাতে জড়িয়ে ধরে বলল, বুবু শুনছো? আমার চাকরিটা হয়ে গেছে। ফারজানা ঝট করে চোখ মেলে তাকালো, অস্থির কণ্ঠে শুধালো, সত্যি? প্রেমা অশ্রু ভেজা চোখে মাথা নাড়িয়ে সম্মতি জানালো।
ফারজানা ক্ষুধার দরবারে শুকরিয়া জানালো। হুট করে কিছু মনে পড়তেই বলল, মনির সাথে দেখা করবি না? এত বড় একটা সংবাদ তাকে জানাবি না? কথাগুলো শুনে প্রেমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। কণ্ঠনালীতে দলা পাকিয়ে থাকা কান্নাগুলো গিলে ফেলে কোনো মতে বলে, যাব কাল সকালে। প্রাচীরের বাইরে থেকে এক পদক দেখে চলে আসবো। ফারজানা প্রেমাকে বুকে টেনে নিয়ে বলল, কাছে যাওয়ার চেষ্টা করিস না কেন? মা হয়তো মৃত্যুর পরও কেউ অভিমান পুষে রাখে। প্রেমা জেদ ধরা কণ্ঠে বলল, উনি আমাকে সবসময় কম ভালোবেসেছে আপা। এই জন্যই তো দুঃসময়ে আমাদের একা ফেলে সহজে আত্মহত্যার পথ বেছে নিতে পেরেছে। আমার অভিমান নেই, কেবল অভিযোগ আছে। কখনো উত্তর পাবো না বিধায় কবরের ধারের কাছেও যায়নি। খানিকটা থেমে আবারও ধরা কণ্ঠে প্রেমা বলল, আমার জীবনের সমস্ত সুখ কেড়ে নেওয়া এক ধ্বংসবতীর কবর আছে সেখানে। আমি চাইলেও ভেতরে ঢোকার সাহস করে উঠতে পারি না বাবু। অতীতের জঘন্য স্মৃতিগুলো তীব্র যন্ত্রণায় জর্জরিত করে ফেলে আমায়। আমি একটু সুখী হতে চাই। হাঁপিয়ে উঠেছে এই বিভৎস অতীতের তাণ্ডব লীলায়। ফারজানা প্রসঙ্গ ঘোরাতে বলে উঠল, যেটা ভালো বুঝিস। একটা গুরুত্বপূর্ণ কথা জানানোর ছিল তোকে। প্রেমা স্বাভাবিক কণ্ঠে বলে, সে ফারজানা জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে, আমাদের অফিসিয়াল ড্রেস কোড পরিবর্তন করা হয়েছে। ফর্মাল স্যুটের বদলে ল্যাভেন্ডার কালারের শাড়ি সিলেক্ট করা হয়েছে। কালকে তো ছুটির দিন আছে, মার্কেটে যাবি? প্রেমা ভ্রু কুচকে ফেলল। বিরক্তিতে রেগে মেগে বলল, রেশমের শাড়ি যদি উষ্টা খাই, ধপাস করে পড়ে যাই, যদি অ্যাক্সিডেন্টলি শাড়ি ইনানিল্লা হয়ে যায়, তবে কে দায় নেবে? অফিসের স্টাফ জনে জনে সবাইকে কোলে তুলে বাড়ি দিয়ে আসবে নাকি? তোমার অফিসের ইনচার্জ ব্যাটা দেখছি বেশ লুচু। ফারজানা প্রেমার মাথায় চাটি মেরে বলল, সবাই তোর মতো আছাড় খাওয়া পাবলিক নয়, বুঝলি? প্রেমা মুখ ফুলে অন্য পাশে ফিরে শুলো। শাড়ি তার কাছে ঝামেলা ব্যতীত কিছুই না। মনে মনে নিজেকে সান্ত্বনা দিয়ে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল। শুক্রবারের স্নিগ্ধ প্রভাত। ফজরের নামাজ পড়ে ব্যক্তিগত গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে আরশিয়ান। বহু বছর পর প্রিয়তমা স্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছে সে। তার পরনে রয়েছে সফেদ রঙের একটা পাঞ্জাবি। বরাবরের মতো স্লিপ দুটো কোনোই পর্যন্ত গুটিয়ে রাখা। বা হাতের কবজিতে সিলভার কালারের একটা রোলেক্স ঘড়ি। তার শক্ত হাতের মুঠোয় রয়েছে একগুচ্ছ স্নিগ্ধ চন্দ্রমল্লিকার বুকে। আরশিয়ান ধীর পায়ে এগিয়ে সমাধির কাছে পৌঁছল। হাঁটু গেড়ে মাটিতে বসে কবরের উপর ফুলগুলো রাখল। আলতো হাতে কবরের মাটি স্পর্শ করে নরম কণ্ঠে বলল, শুনছো রাধাচূড়া, তোমার বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমি এসেছি। এই নিরেট প্রশস্ত বুকটা আজও তোমার অপেক্ষায় অপেক্ষমান। জলদি এসে দখল করো তোমার রাজত্ব। তোমার মহারাজা তোমার তৃষ্ণায় প্রবলভাবে তৃষ্ণার্ত। তার সকল অভাব পূরণের যথাযোগ্য কারণ হিসেবে ধরা দাও জলদি। পুরুষের সত্যিকারের ভালোবাসা কতটা মোহনীয় তা কেবল ভাগ্যবতী নারী জানে। কথিত আছে, শুদ্ধ পুরুষের সত্যিকারের ভালোবাসা যে নারী পেয়েছে সে পৃথিবীতেই জান্নাত সম সুখ আহরণ করেছে। আরশিয়ানের পাগলের প্রলাপ চলল ঘণ্টা খানেক। দীর্ঘ 9-8 বছর পর প্রিয়তমা স্ত্রীর সন্নিকটে সে বেচারা যেন হুঁশ হারিয়েছে। সকাল 6:45 দীর্ঘ 40 মিনিটের পথ পাড়ি দিয়ে অবশেষে কবরের লম্বা প্রাচীরের পাশ ঘেঁষে দাঁড়ায় প্রেমা। অশ্রুসিক্ত চোখে তাকায় আদুরে থাকা মমতাময়ী মায়ের কবরের দিকে। বুক চিরে আর্তনাদ বেড়ে আসতে চায়, তবে প্রেমা নির্লিপ্ত ভাব বজায় রাখার চেষ্টা করে। তার মুখ ফুটে কথা বেরোয়নি। রক্তিম চোখজোড়া কেবল এক রাস আক্ষেপ এবং অভিযোগ নিয়ে তাকিয়েছিল দেওয়াল ঘেরা সমাধির দিকে। আচমকা তার ধ্যান ভাঙে এবং দৃষ্টি যায় কবরস্থানের গেট দিয়ে টলতে টলতে বেরিয়ে আসা আরশিয়ানের পানে। নির্মল মুখশ্রী বড্ড বিধ্বস্ত দেখাচ্ছে। সিল্কে চুলগুলো এলোমেলো ভঙ্গিতে পড়ে আছে কপালে। লম্বা শরীরটা ভারসাম্যহীনভাবে এদিক ওদিক হেলে যাচ্ছে। গাড়ির কাছে আসতে নিলেও খানিকটা দূরে আচমকা বসে পড়ে আরশিয়ান। প্রেমা দুটানার মাঝে এগিয়ে যায় তার কাছে। আরশিয়ানের পাশে দাঁড়িয়ে উৎসুক কণ্ঠে শুধায়, অসুস্থ বোধ করছেন? হসপিটালে নিয়ে যাব আপনাকে? আরশিয়ানের দৃষ্টি ঘোলাটে কোনো মতে বলল, বাসায় ইনফর্ম করো।
এতটুকু বলতে দম ফুরে এলো যেন তার। প্রিমা চটজলদি ওর সাইড ব্যাগে থাকা পানির বোতলটা আরশিয়ানের দিকে এগিয়ে দিল। আরশিয়ান কাপা হাতে সেটা নিয়ে পুরোটা মাথায় ঢেলে দিল। আচমকা এহেন কাণ্ডে খানিকটা হকচকে উঠল প্রিমা। গলা খাঁকড়ে দিয়ে প্রশ্ন করলো, আপনার বাসা কোথায়? আরশিয়ান ধীর স্বরে সময় নিয়ে পুরো উত্তর জানালো। আরও কিছুটা সময় নিয়ে পুনরায় ধীর স্বরে বলল, জাস্ট বাসায় একটু ইনফর্ম করে দিন, কেউ এসে নিয়ে যাবে। প্রিমা এক ধ্যানে তাকিয়েছিল আরশিয়ানের দিকে। তার পরনের সাদা পাঞ্জাবিটা ভিজে লেপটে গেছে শরীরের সাথে। ভেজা চুলগুলো টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে তামাটে বর্ণের সুশ্রী মুখশ্রীতে। প্রিমা বিড়বিড়িয়ে বলল, এসব পুরুষ লোক বাড়ি থেকে বের হয় কেন? এদের এক একটা লোক নারী মনে প্রেমের তীক্ষ্ণ তীর নিক্ষেপ করে, সে খবর রাখে তারা? এদের মতো জাদরেল পুরুষ লোকের বউয়েরা বাসায় আদৌ শান্তিতে থাকতে পারে? বর কিডন্যাপ হলো কিনা সে চিন্তায় বোধ হয় বেচারির নাওয়া খাওয়া ভুলে থাকে সারাক্ষণ। আচমকা হুঁশ ফেরে প্রিমার। নিজেকে শাসিয়ে পরিস্থিতি সামলাতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু কোনো প্রকার উপান্তর না দেখে আরশিয়ানের দিকে ঝুঁকে ধীর গলায় শুধায়, আপনার ফোন কোথায়? আরশিয়ান ইশারায় গাড়ির দিকে তাক করলো। গাড়ির দরজা খুলতে গিয়ে দেখলো সেটা লক করা। প্রিমা চাবি চাইলে আরশিয়ান গাড়ির চাকার সাথে হেলান দিয়ে শরীরের সম্পূর্ণ ভারটুকু ছেড়ে দিয়ে বলল, পকেটে আছে বোধহয়। প্রিমা ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল। বাধ্য হয়ে আরশিয়ানের পাঞ্জাবির পকেট হাতড়ে চাবিটা বের করলো, কিন্তু বিধিবাম তৎক্ষণাৎ আচমকা কিছু লোক উপস্থিত হলো সেখানে। একটা মেয়েকে ওভাবে অপর এক পুরুষের উপর ঝুঁকে থাকতে দেখায় তারা রাগান্বিত স্বরে প্রশ্ন ছুড়ল, তোমরা কারা? এখানে কি করছো? প্রিমা থতমত খেয়ে ঝট করে পাশে সরতে গিয়ে আকস্মিক ধপাস করে আরশিয়ানের পাশে বসে পড়ে। আরশিয়ান কেবল ঢুলো ঢুলো দৃষ্টিতে তাকায় সবার দিকে। তার মস্তিষ্ক পরিস্থিতি বুঝলেও রিয়্যাক্ট করতে অক্ষম। প্রিমা পরিস্থিতি সামলাতে ফট করে বলল, কবর জিয়ারত করতে এসেছিলাম। হুট করে উনি অসুস্থ হয়ে পড়ায় আমি ওনাকে টেনে গাড়িতে তোলার চেষ্টা করছিলাম। লোকগুলো সরু দৃষ্টিতে তাকালো প্রিমার দিকে। তার পরনে নীল রাঙা গোলাকার জামা এবং মাথায় হিজাব দেখে ওনাদের দৃষ্টি খানিকটা নরম হয়ে এলো। লোক দুটো সাহায্যের জন্য এগিয়ে আসলে পাশে দাঁড়ানো মহিলাটা বলে উঠল, বৃদ্ধার কথায় কান লাল হয়ে এলো প্রিমার। প্রত্যুত্তরে কিছু বলার পূর্বে লোকগুলো বলল, গাড়ির দরজাটা খুলেন, আপনার স্বামীর হুঁশ নেই। প্রিমা পুনরায় ভরকালো। হে কোন মুসিবতে পড়ল! কথা না বাড়িয়ে ঝটপট আরশিয়ানের পকেট হাতড়ে চাবি বের করে আনলো। গাড়ির লক খুলে আরশিয়ানকে ফ্রন্ট সিটে বসিয়ে নিজে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। শুকনো হেসে তাদের ধন্যবাদ বলে গাড়ির গ্লাসগুলো উঠে দিল। আরশিয়ান সম্পূর্ণ জ্ঞানহীন। গাড়ির ঝাঁকুনিতে হেলে দুলে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বাধ্য হয়ে বুকে সাহস নিয়ে আরশিয়ানের সিট বেল্টটা আটকে দেয় প্রিমা। সরে আসতেই বুক ভরে শ্বাস টানে বেচারি। আরশিয়ানের ম্যানলি পারফিউমের স্ট্রং ফ্র্যাগরেন্সে তার দম বন্ধ হয়ে আসার জোগাড় হয়। সকল ভাবনাকে দূরে ঠেলে গাড়ি স্টার্ট দেয়। শখের বসে শেখা ড্রাইভিং এভাবে কাজে লেগে যাবে কে জানতো। চৌধুরী বাড়ির লোকজন রীতিমতো ছোটোখাটো জটলা বাঁধিয়ে ফেলেছেন আরশিয়ানের রুমে। শক্তপোক্ত সুস্থ স্বাভাবিক ছেলেটা আকস্মিক অসুস্থ হয়ে বাড়ি ফিরেছে শুনে তাদের কলিজা কেঁপে উঠেছিল। বিছানার হেডবোর্ডে মাথা ঠেকে চোখ বুজে রেখেছে আরশিয়ান। পাশেই ডক্টর বসে তার ব্লাড স্যাম্পল কালেক্ট করছে। আফিয়া চৌধুরী আঁচলে মুখ ঢেকে কেঁদে যাচ্ছেন। আরশিয়ানের রুমে পুরো চৌধুরী বাড়ির লোকজন হাজির হয়েছে, কেবল তুরাব এবং তাজরিয়ান বাদে। তুরাব হসপিটালে ডিউটি করছে আর তাজরিয়ান বেরিয়েছে তার কাজে। সকলে চিন্তিত চোখে পরখ করছে আরশিয়ানকে। আরশিয়ান তা দেখে দীর্ঘশ্বাস ফেলে। প্রেশারটা আকস্মিক এভাবে প্রতারণা করে বসবে সেটা বোঝেনি বেচারা। বাড়ির সকলের আচরণে সে রীতিমতো হতাশ। মানুষ অসুস্থ হতেই পারে, এত বছর পর দেশে ফিরেছে, আবহাওয়া স্যুট করতে সময় লাগবে না? এরকম মরা কান্না জুড়ে দেওয়ার পেছনে এক্স্যাক্ট কোনো লজিক খুঁজে পেল না আরশিয়ান। তার হতাশাকে ডাবল করতে ত্রস্ত পায়ে ঘরে ঢুকে তাজরিয়ান বলল, সুন্দরী সিঙ্গেল মেয়ে দেখা মাত্রই তোমার ব্লাড প্রেশার এভাবে ফল করে গেল? শেষ পর্যন্ত কিনা দ্য গ্রেট আরশিয়ান ইসফার চৌধুরী জ্ঞান হারিয়ে একটা মেয়ের কোলে চড়ে বাড়ি ফিরল। ইয়ে তো গজব বেচেতে হ্যাঁ ইয়ার। এই বেটা নেমো খারাম প্রেশারকে এক্ষুনি শাসন কর ভাইয়া, নাহলে ভবিষ্যতে তোমার মান সম্মানের ছিঁড়ে ফুটে অবশিষ্ট থাকবে না। তাজরিয়ানের আকস্মিক বলা কথাটা শুনে উপস্থিত সকলে যেন বিষম খেল।
দরজার পাশে দাঁড়িয়ে থাকা নির্লিপ্ত প্রিমা খানিকটা লজ্জা পেয়ে অন্য পাশে তাকালো। আরশিয়ান দুর্বল দৃষ্টি ফেলে ক্ষীণ স্বরে বলল, আই সোয়ার তাজ, তুই এক্ষুনি এই ঘর ছেড়ে না বেরোলে ভবিষ্যতে বাবা ডাক শোনার অধিকার হারাবি। পরবর্তীতে হারবাল খেয়েও হারানো সম্পদ ফিরে পাবি না। উপস্থিত সকলে এবার চোখ বড় বড় করে তাকায়। প্রিমাও বিহব্বল দৃষ্টি নিক্ষেপ করে। শান্ত স্বভাবের অতি ভদ্র মানুষের এরূপ মুখের ভাষা হজম করতে কিছুটা কষ্ট হয় সকলের। তাজরিয়ান ভ্রুকুচকে মুখটা গম্ভীর করে ঘর ছেড়ে বেরোতে বেরোতে বিড়বিড়িয়ে বলে, আমার একমাত্র ইনোসেন্ট সম্পত্তির বিরুদ্ধে এরূপ ষড়যন্ত্র করার অপরাধের শাস্তিস্বরূপ উপরওয়ালা তোমাকে প্রতি বছর এক হালি বাচ্চার পিতা হওয়ার তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। তাজরিয়ানের বলা শেষ কথাটুকু সকলের কর্ণকুহরে পৌঁছায়। আরশিয়ান দাঁতে দাঁত চেপে হুঙ্কার ছেড়ে বলে, তাজ। তাজরিয়ান বেরিয়ে গিয়েছিল। আকস্মিক নিজের নামের হুঙ্কার শুনে পেছনে ফিরে আরশিয়ানের কক্ষের খোলা দরজাটার দিকে তাকিয়ে বলে উঠল, ইয়া খোদা, তুমি একমাত্র সুষ্ঠু বিচারক। আমি সত্য কথা বলে মাত্রই তৎক্ষণাৎ অপর পক্ষের প্রেস্টিজ ব্যথায় টনটনে ওঠে। ইহা কি আমার দোষ? একদমই নয়। সুতরাং তুমি একটা সুষ্ঠু পথ দেখাও খোদা। হয় তাদের ব্রেনে দুফোটা বুদ্ধি দাও, নয়তো আমার সেন্স অফ হিউমারের ছোটোখাটো একটা ক্র্যাশ ঘটে এটাকে ভ্যানিশ করে দাও। এই দুটানোর যন্ত্রণা নেওয়া যাচ্ছে না। আজ প্রিমার অফিসের প্রথম দিন। সকালে দুটো টিউশনি করে এখন অফিসের জন্য তৈরি হচ্ছে সে। সারি তার জন্মের শত্রু, কিন্তু সে তো নিরুপায়। চাকরি বাঁচাতে হলে এই আপদটার সাথে বন্ধুত্ব করতে হবে। ৮ ঘন্টা প্রচেষ্টার পর অবশেষে শাড়িটা ঠিকঠাকভাবে পরতে সক্ষম হলো সে। পরিশেষে কয়েক দফা নির্বিঘ্নে চলাফেরা করার পর স্বস্তির শ্বাস ফেলল প্রিমা। তার সুশ্রী মুখশ্রীতে লেপ্টে আছে এক রাশ রাগ এবং বিরক্তি। ফারজানা তার উদ্ভট কর্মকাণ্ড দেখে সকাল থেকে হেসে যাচ্ছে। তার টিটকারিমূলক হাসি প্রিমা সইতে না পেরে রাগান্বিত স্বরে বলল, হাসি বন্ধ করে আমাকে সেফটি পিন অ্যাডজাস্ট করতে হেল্প করো বাবু। এই দুষ্টু পোশাক খুলে পড়লে আমার সম্মান নিলামে উঠবে, সেই খেয়াল আছে তোমার? প্রিমার কথায় আরেক দফা শব্দ করে হেসে ফেলে ফারজানা। তার সাহায্যের জন্য এগিয়ে গিয়ে আহ্লাদের স্বরে বলে, লাড্ডু রে, তোকে ভীষণ সুন্দর লাগছে। প্রিমা নাক মুখ কুচকে গম্ভীর স্বরে বলল, তোমাকে বিটকেলের চাচাতো বোন দেখাচ্ছে বুবু। ফারজানার হাসি হাসি মুখশ্রীতে নিমিষে কপট রাগ ভর করল। ভ্রুকুচকে গম্ভীর স্বরে বলল, বয়সে তোর 6 বছরের সিনিয়র হই, সম্মান দিয়ে কথা বলবি প্রিমা। প্রিমা ভাবলেশহীন ভঙ্গিতে বলল, তাতে কি, তুমি তো সিঙ্গেল। না করতে পেরেছো একটা বিয়ে আর না বানাতে পেরেছো আমায় খালামুনি। সম্মান চাইতে শরম করে না তোমার? ফারজানা হতবিহ্বল হয়ে শুধালো, সম্মান পেতে হলে জামাই থাকা লাগে? প্রিমা ভাব নিয়ে বলল, অবশ্যই, সাথে 5 কিংবা 10 বাচ্চার জননী হওয়া লাগে। তুমি বলো, লাইফে এসব বিশিষ্ট অর্জন না থাকলে কাউকে সম্মান দেয়া ঠিক? ফারজানা রেগে মেগে বিড়বিড়িয়ে বলে উঠল, একটা বজ্জামাই কবরে যাওয়ার বয়স তরতরিয়ে বাড়ছে, অথচ তার দেখা নেই। একটা তুমি আর তোমার ছানাপোনাদের অভাবে জুনিয়রদের কাছে প্রতিনিয়ত অপমানিত হচ্ছি। এসো হে জামাই, জলদি এসে এই অসম্মানের হাত থেকে মরে বাঁচাও। খাল কেটে কুমির আনার আর্জি এত দ্রুত ক্ষুধা কবুল করে নিবে সেটা বোধ হয় বেচারি ফারজানা বোঝেনি। দুজনে আরও কিছুক্ষণ খুনসুটি করে বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে। বাসার সামনে থেকে একটা সিএনজি নিয়ে তারা রওনা দিল গন্তব্যের দিকে। দুজনে গল্প করছিল মনের সুখে। আচমকা বিপরীত দিক থেকে আসা একটা প্রাইভেট গাড়ি সজোরে ধাক্কা মারে তাদের সিএনজিতে। তৎক্ষণাৎ সিএনজি উল্টে পড়ে পিচ ঢালা রাস্তায়। তারা দুজন কিছু বুঝে ওঠার আগেই তীব্র আঘাতে জর্জরিত হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার মিনিট খানেকের মাথায় রাস্তার লোকজন জড়ো হয়ে কার ড্রাইভারের উপর চড়াও হয়। কালো কাচ আবৃত বুলেট প্রুফ গাড়িটা থেকে এক জোড়া শিকারী দৃষ্টি নিশ্চুপভাবে কেবল পুরো পরিস্থিতি অবলোকন করছিল। আশেপাশের কোলাহলে তার কোনো ভাবাবেগ নেই। আগন্তুক শক্ত হাতে স্টিয়ারিং ধরে রেখে শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে সম্মুখে পড়ে থাকা সিএনজিটার দিকে। কিছুক্ষণের মাঝে লোকজন সম্মিলিত প্রচেষ্টায় ভেতর থেকে দুটো মেয়েকে বের করে আনে। একজন হুঁশে থাকলেও অন্যজন কিছুটা নিতেই পড়েছে। ছোটখাটো উচ্চতার নিটল ফর্সা এবং গোলগাল চেহারার শাড়ি পরিহিতা এক মেয়ের কোলের উপর জ্ঞানহীন মেয়েটার মাথা ধরে রেখে পাগলের মতো আহাজারি করছে। অস্থির কণ্ঠে বলছে, লাড্ডু, এই লাড্ডু, উঠ না সোনা,
কিছু হয়নি তো, চোখ খুলে দেখ। ছেলেটার কানে অস্পষ্টভাবে আঘাত হানে সে আর্তনাদের স্বর। আশেপাশের গুটি কয়েক লোকজন তামাশা দেখতে ব্যস্ত, কেউ বা ভিডিও ধারণ করছে। কজন মাস্তান গোছের লোকজন যা তা বলে গালি দিচ্ছে ড্রাইভারকে। তন্মধ্য ভিড়ের মাঝে কিছু সুযোগ সন্ধানী লোকজন সাহায্যের নামে এগিয়ে সে কুলুষিত হাতে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করছে সেই কোমলমতী নারীর শরীর। দৃশ্যটা চোখে পড়তেই রাগে শক্ত হয়ে আসে সেই পুরুষের চোয়াল। সিট বেল্ট খুলে দূরে ছুঁড়ে ফেলে ঠান্ডা পানির বোতল হাতে বেরিয়ে আসে সেই আগন্তুক। কালো রঙের মার্সিডিস গাড়িটা থেকে একজন সুদর্শন যুবককে বেরিয়ে আসতে দেখে সকলে খানিকটা থমকে যায়। চোখ ধাঁধানো সুন্দর সেই পুরুষকে দেখা মাত্র কজন চিনে ফেলে তাকে। এ ব্যক্তি আর কেউ নয়, বরং লন্ডনের বেস্ট হার্ট সার্জন এবং সিঙ্গার শৌকাতুল ইশতিরাজ চৌধুরী। ঘটনার আকস্মিকতায় সকলে আরেক দফা চমকে যায়। ইশতিরাজ ধীর পায়ে এগিয়ে যায় সে আহত মানুষ দুটোর দিকে। অ্যাক্সিডেন্টে দুজনেই মোটামুটি আঘাতপ্রাপ্ত, তবে মাথায় তীব্র আঘাত পাওয়ায় প্রিমা জ্ঞান হারিয়ে ফেলেছে। দুর্বল চিত্তের ফারজানা পুরো বিষয়টাতে মারাত্মক প্যানিকড হয়ে গেছে। প্রিমাকে হসপিটালে নেওয়ার কথা তার মাথাতেই আসেনি। ইশতিরাজ ফারজানার সন্নিকটে সে হাঁটু গেড়ে বসে তার দিকে পানির বোতলটা এগিয়ে দেয়। ফারজানা ওকে গাড়ি থেকে বেরোতে দেখেছে। এসব বড় লোকের ভাবসাব তার ঢের জানা আছে। তীব্র রাগে হুশ খুয়ে ফারজানা বোতলের সবটুকু পানি ইশতিরাজের মুখে ছুঁড়ে মেরে রাগান্বিত স্বরে বলে, আদিক্ষেত দেখাতে হবে না, বড় লোকে বিগড়ে যাওয়া পোলাপানের কর্মকাণ্ড সম্পর্কে সুস্পষ্ট ধারণা আছে আমার। আপনি চলে যান এখান থেকে, নয়তো আমার হাত উঠে যাবে। ইশতিরাজের শান্ত মস্তিষ্ক ধপ করে গরম হয়ে গেল। এইটুকু একটা মেয়ে তার মতো একজন মানুষকে অপমান করছে, ব্যাপারটা হজম করতে পারল না। মেজাজ হারিয়ে শক্ত গলায় বলল, ডাফার কোথাকার, তুমি জানো আমি কে? ফারজানা অল্প বিস্তর চিনে লোকটাকে। কদিন আগে তার এক কলিগের ফোনে এই বদ লোকের একটা কনসার্টের ক্লিপ দেখেছে। পুরো দৃশ্যটা স্মরণে আসতেই ফারজানা রাগান্বিত স্বরে বলে, স্টেজে উঠে কিছুক্ষণ বাদুড়ের মতো লাফলাফি করে পরক্ষণে গরুর মতো হাম্বা হাম্বা করা পাবলিককে চেনার প্রয়োজন বোধ করছি না একদমই। ভয়ানক রাগটা এবার মস্তিষ্কে চেপে বসলো ইশতিরাজের। কথা না বাড়িয়ে জ্ঞানশূন্য প্রেমাকে এক ঝটকায় কাঁধে তুলে নিয়ে শক্ত করে ফারজানার হাত টেনে ধরে নিয়ে গেল গাড়ির কাছে। ফারজানা পুরো ব্যাপারটা বুঝে হাত ছাড়িয়ে নিতে গেলে ইশতিরাজ আরও শক্ত করে চেপে ধরে। দুজনকে গাড়িতে বসিয়ে ছুটে যায় হসপিটালের দিকে। মাথায় বেশ আঘাত লেগেছে প্রিমার। কেবিনের ভেতর তার চিকিৎসা চলছে। ফারজানা চিন্তিত মুখে বসে আছে ওয়েটিং রুমে। ড্রেসিং করানোর দৃশ্যটা দেখা তার পক্ষে পসিবল ছিল না বলে বাহিরে বেরিয়ে এসেছে। তার অপেক্ষার অবসান ঘটিয়ে একজন নার্স এবং ইশতিরাজ বেরিয়ে আসলো। ফারজানা ছুটে গিয়ে নার্সকে প্রশ্ন করলো, প্রিমা কেমন আছে? নার্স ভ্রু কুচকে বললেন, ওনার নাম প্রিমা, রিপোর্ট কার্ডে নামের জায়গায় তো লাড্ডু দেয়া আছে। ফারজানা এবার অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো ইশতিরাজের দিকে। গমগমে আওয়াজে বলল, বোধবুদ্ধিহীন লোক কোথাকার, মানুষের নাম কখনো লাট্টু হয়? ওটা কেন লিখেছে রিপোর্ট কার্ডে? ইশতিরাজ হাতের ইশারায় নার্সকে চলে যেতে বলল। ফারজানার চোখে চোখ রেখে তার দিকে দু পায়ে গিয়ে শান্ত কণ্ঠে শুধায়, ওনাকে ভর্তি করানোর সময় আপনি হেসেছিলেন, দায়িত্ব পালন করার সময় বাচ্চাদের মতো কেঁদে কেটে হার্টবিট বাড়িয়ে জ্ঞানশূন্য হয়ে বিলাপ করছিলেন বসে বসে। আমাকে অহেতুক দোষারোপ করে লাভ আছে? ফারজানা কথার পৃষ্ঠে আর কোনো কথা খুঁজে না পেয়ে চুপ করে গেল। কিছুক্ষণ পর জিজ্ঞেস করলো, প্রিমা ঠিক আছে? আমি ভেতরে যেতে পারবো? ইশতিরাজ মাথা নাড়িয়ে বলল, বেশি আঘাত পাননি, মাত্র 3টে সেলাই পড়েছে মাথায়, দেখা করতে পারবেন? ফারজানার বুকটা কেঁপে ওঠে। মনি মারা যাওয়ার পর থেকে ছোট্ট প্রিমাকে বুকে আগলে মানুষ করেছে সে। প্রিমা তার কাছে সন্তান তুল্য। সে হড়বড়ে ছুটে যায় কেবিনের দিকে। ইশতিরাজ এক পলক সেদিকে তাকিয়ে বলে, স্ট্রেঞ্জ, চার্ম কমে গেল নাকি আমার? পিচ্ছে সাইজের নাগামোড়ি আমায় ইগনোর করছে, ব্যাপার কি? প্রিমা চোখ বন্ধ করে শুয়ে আছে। দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তাকে স্যালাইন দেওয়া হয়েছে। মাথায় গোল করে সাদা ব্যান্ডেজ মোড়ানো। ফারজানার বুকটা ভার হয়ে আসলো। চোখ ছাপিয়ে অশ্রু গড়িয়ে পড়লো গাল বেয়ে। ফুঁপে উঠে বলল, আমার কলিজার টুকরা, দ্রুত সুস্থ হয়ে যা। আল্লাহ তোকে এত কষ্ট কেন দেয়?
তোর মতো কষ্ট আমার হোক, আমার সমস্ত সুখ তোর হোক, আল্লাহ তোর আয়ু বাড়িয়ে দিক। শব্দে কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে ইশতিরাজ। হাতে তার দুটো অন টাইম কাপ ভর্তি কফি। পাশের টেবিলে সেগুলো রেখে গলা খাকারে দিল সে। ফারজানা পেছনে ফিরে রাগান্বিত স্বরে বলল, চোখে ঘুম পড়েছিল? মস্ত বড় একটা সিএনজি চোখে পড়েনি আপনার? আদেও প্রাইভেট কার চালাতে জানেন নাকি কোনো লোকাল বাসে হেল্পার আপনি? আপনার জন্য আমার বাচ্চাটা তো সাফার করছে। কথাগুলি বলে ফুপাতে ফুপাতে আবারও প্রেমার মাথায় হাত বুলিয়ে দেয় ফারজানা। ইশতিরাজ থমকানো চোখে দেখে ফারজানার মমতাময়ী রূপ। তার কঠিন হৃদয়ের কোথাও একটা ফাটল ধরে। আর মনে সে বলে ওঠে, ক্রন্দনরত চোখে জ্বলে ওঠা ক্ষোভের ফুলিং নারী সৌন্দর্য সাংঘাতিক মাত্রায় বাড়িয়ে দেয়। ফারজানার বলা কথাগুলোর প্রত্যুত্তরে ইশতিরাজ গম্ভীর কণ্ঠে বলে, আপনাদের সিএনজির রং সাইড দিয়ে অতিরিক্ত ফোর্সে আসছিল। আমি যত সম্ভব চেষ্টা করে হার্ট ব্রেক করেছিলাম, বিদায় আপনাদের হাড্ডিগুড্ডি এখনও সহি সালামত আছে। দ্যাট ওয়াজ নট মাই ফল্ট। ফারজানা রেগে তেড়ে আসে ইশতিরাজের দিকে। আঙ্গুল উঁচিয়ে রাগান্বিত স্বরে বলে, আপনার চোখ নষ্ট, আপনি কম দেখেন, আপনি মোটেও দক্ষ ড্রাইভার নয়। আঙ্গুল উঁচিয়ে কথা বলা ইশতিরাজের মাথায় ধাপ করে আগুন জ্বলে ওঠে। অদ্ভুত কারণে সে তার বিধ্বংসী রাগটা প্রকাশ করতে পারছে না। চট করে ফারজানার হাতটা ধরে টেবিলের উপর থাকা ট্রে থেকে ল্যান্সের ট্রিগার নিয়ে ফারজানার হাতের আঙ্গুলে প্রেস করে। মুহূর্তেই ব্যথাতুর শব্দ করে উঠে ফারজানা। সে হাত সরিয়ে নিতে চাইলে ইশতিরাজ আরও শক্ত করে চেপে ধরে রাখে। আঙ্গুলের ডগা থেকে 1 ফোঁটা রক্ত নিয়ে সেটা গ্লুকোজ মিটারের স্ট্রেপে রেখে কিছু একটা পরীক্ষা করে। ফারজানা হতবিহ্বল হয়ে চেয়ে থাকে তার দিকে। ইশতিরাজ দাঁতে দাঁত চেপে বলে, আমার চোখ একদম পারফেক্ট আছে। মানুষ কিংবা মুরগি দুটোই ঠিকভাবেই পরখ করতে পারি। ড্রাইভিংয়ে দক্ষ না হলেও ডাক্তার হিসাবে বেশ দক্ষ আমি। এটা জাস্ট নমুনা ছিল, প্রমাণ চাইলে অবশ্যই জানাবেন। ফারজানার ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, আপনি কি আমায় মুরগি বললেন? কসাই কোথাকার! আর কিসের প্রমাণ দেখাবেন আপনি? ইশতিরাজ বাঁকা হেসে বলল, যাক, কিছু একটা অন্তত সঠিক বুঝলেন। ডাক্তারি পেশায় নিজের দক্ষতা প্রমাণ করতে ফ্রিতে আপনার ওপেন হার্ট সার্জারি করে দিতে আমার কোনো আপত্তি নেই। তবে কৃতজ্ঞতা স্বরূপ আপনি চাইলে আপনার হার্টটা ডোনেট করতে পারেন। ফারজানার সাহস নিমিষেই ফুরে গেল। মুখ দিয়ে কোনো প্রকার কথা বেরোল না। ইশতিরাজ গ্লুকোজ মিটারের রেজাল্ট পরখ করে বলে উঠল, গুড লাক। ডায়াবেটিস নেই। আপনি চাইলে মিষ্টি খেয়ে এই তিতজিহ্বার কিছুটা মিষ্টতা আনতে পারেন। ফারজানা দাঁতে দাঁত চেপে হজম করলো সে অপমান। কিছুক্ষণের মাঝেই প্রেমার জ্ঞান ফিরে আসতেই সে জানালো তার ডিসচার্জ চাই। ইশতিরাজ বাধ্য হয়ে সমস্ত ফর্মালিটিস পূরণ করে ডিসচার্জের ব্যবস্থা করলো। একটা প্রেসক্রিপশন প্রেমার দিকে বাড়ি দিয়ে বলল, মেডিসিনগুলো টাইমলি নেবেন। গাফিলতি করলে সুস্থ হতে ব্যাপক সময় লাগবে। প্রেমা প্রেসক্রিপশনটা হাতে নিল। আকস্মিক তার চোখ আটকালো নামের দিকে। নাক মুখ ফুলিয়ে রেগে ফারজানার দিকে তাকাতেই বেচারি কাচুমাচু করে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে ফাঁকা ঢুক গিলল। ইশতিরাজ পুরো বিষয়টা অবলোকন করে ভেতরে ভেতরে বেশ মজা পেল। পরক্ষণেই গলা খাকারে দিয়ে বিনয়ের সুরে বলল, যেহেতু ভুলবশত একটা ভুল হয়ে গেছে, তাই গ্লানিবোধ মেটাতে আমি আপনাদের গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিতে চাইছি। আপনাদের আপত্তি আছে? ফারজানা তৎক্ষণাৎ মানা করতে চাইলেও প্রিমার সম্মতিসূচক প্রত্যুত্তর মানতে বাধ্য হলো। ইশতিরাজ তাদের অফিসের নিচে ড্রপ করে দিয়ে চলে গেল। তারা মোটামুটি 10 মিনিট লেট। দুজনের বুকে একরাশ ভয় চেপে চিন্তিত মুখে ভেতরে প্রবেশ করলো। তারা ভেতরে আসতেই রিসেপশনিস্ট ব্যস্ত কণ্ঠে সিওর রুমে যাওয়ার তাগাদা দিল। কাজখাড়া শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে বসে মনোযোগের সহিত ফাইলের ভুল ভ্রান্তিগুলো পর্যবেক্ষণ করছে আরশিয়ান। আচমকা দরজায় টোকা পড়লে ফাইলে দৃষ্টি রেখে গমগমে আওয়াজে বলে, কামিং। ফারজানা এবং প্রিমা চোরের মতো মুখভঙ্গি করে ভেতরে প্রবেশ করে। আরশিয়ান ফাইলে মুখ গুজে রেখে গম্ভীর কণ্ঠে শুধায়, সলিড কোনো এক্সকিউজ থাকলে বলুন। প্রিমা এবং ফারজানা একে অপরের দিকে তাকায়। আরশিয়ানের রাগান্বিত স্বর তাদের ভীত সন্ত্রস্ত করে তুলেছে।
মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কারোরই। আরশিয়ান কোনো প্রত্যুত্তর না পেয়ে তাদের দিকে মুখ তুলে তাকালো। প্রিমার ব্যান্ডেজে মোড়ানো মাথা এবং ফারজানার আঘাতপ্রাপ্ত মুখশ্রী দেখে তার চোখের দৃষ্টি নমনীয় হয়ে আসলো। নম্র কণ্ঠে বলল, প্লিজ টেক ইউর সিটস। দুজনে স্বস্তির শ্বাস ফেলে বসে পড়ল। ফারজানা শর্টকাটে পুরো ঘটনা খুলে বলতে আরশিয়ানের কড়া মেজাজ কিছুটা নরম হলো। ফারজানাকে কাজে যেতে বলে প্রেমাকে থাকতে বলল। ফারজানা বেরিয়ে যেতে ভীষণ শান্ত সুরে আরশিয়ান বলল, মিস অধরা ইসলাম প্রিমা। ব্যথায় কাতর প্রেমা স্বল্প স্বরে জবাব দিল, জি। আরশিয়ান তার ব্যথাতুর চোখে দৃষ্টি স্থির রেখে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।